2021-22 সালে দাঁড়িয়ে বেস্ট কেরিয়ার অপশনটাই হচ্ছে কিন্তু জার্নালিজম এবং মাস কমিউনিকেশন। কেন সাংবাদিকতা বেস্ট কেরিয়ার অপশন সেটা বিশ্বাস করুন নেক্সট 3-4 মিনিট 5 মিনিটের মধ্যে আপনি বুঝে যাবেন। তাই যারা কেরিয়ারের সন্ধান করছেন এই অর্থনীতির সমীকরণটা যদি বুঝে যান, যেটা আপনাকে এক্ষুনি বলবো, এটা বোঝার জন্য খুব একটা অর্থনীতি এক্সপার্ট বা রকিং সায়েন্স জানতে হবে না। যদি এই মানে ক্রোনোলজিটা যদি বুঝে যান তাহলে কিন্তু আপনার কেরিয়ার অপশন সিলেক্ট করতে অনেক সুবিধা হবে। যারা মোটামুটি স্কুল পাস করে গেছো বা পাস করবে, যারা কলেজ পড়ছো, কয়েক বছরের মধ্যে কলেজ পাস করবে, তারা কিন্তু ইতিমধ্যেই যারা ভাবতে শুরু করে দিয়েছো যে কোন লাইনে গেলে, কোন ইন্ডাস্ট্রিতে গেলে আমার কেরিয়ারটাকে উজ্জ্বল, তাদের জন্য একটা বেস্ট সলিউশন বা গাইডলাইন কিন্তু হতে চলেছে এই ভিডিওটা, একদম জার্নালিজম এবং মাস কমিউনিকেশন অর্থাৎ সাংবাদিকতার প্রেক্ষাপট থেকে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো যে এই কেরিয়ার অপশনটা কেন এই কোভিড সিচুয়েশনে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে, লকডাউন সিচুয়েশনে সব ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির গ্রাফ যেখানে নিচে, দেশের অর্থনীতির গ্রাফ যেখানে নিচে, কিন্তু একমাত্র মিডিয়া ইন্ডাস্ট্রির গ্রাফ কিন্তু ওপরে। এখানে একটা চেন সিস্টেম কাজ করে। অনেক বেশি বেশি ছেলেমেয়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ পেয়েছে, কিন্তু কেন, কিন্তু কি করে? এই ইন্ডাস্ট্রিতে ভ্যাকেন্সি মানে কাজের সুযোগ আগের থেকে কয়েক গুণ বেড়ে গেছে, কিন্তু কেন, কিন্তু কিভাবে? সেগুলো কিন্তু একদম অর্থনীতির প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে একদম মানে ডিটেলসে তোমাদের জানাবো। তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং। যারা কেরিয়ারের অপশন খুঁজছো, চাইছো একটা মানে এমন কিছু কেরিয়ার যেখানে অ্যাটলিস্ট নিচে বেসিক সার্ভাইভালের জন্য একটা ভালো একটা স্যালারির একটা কাজ, বা অল্প বয়সী প্রচুর উদ্যমী, তাদের জন্য কিন্তু একটা মানে গুড নিউজ হতে পারে এই ভিডিওটি। দেখো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই লকডাউনের জন্য বা আংশিক লকডাউন যেটা মাঝে মাঝেই হচ্ছে, গত বছর হয়েছে, এবছরও চলছে বা হবে, এই লকডাউনের সিচুয়েশন এটা কিন্তু থামবে না, এটা কিন্তু চলবে। কারণ অ্যাকর্ডিং টু দ্য ডক্টরসদের প্রেডিকশন এখন সেকেন্ড ওয়েভ চলছে, এরপরে কিন্তু থার্ড ওয়েভ বা ফোর্থ ওয়েভও কিন্তু আসবে। তাই আমাদের ভাবনা চিন্তা করতে হবে নেক্সট 2-3 বছর, 4 বছরের, 5 বছরের পরিকল্পনা। দেখো, অর্থনীতির যে গ্রাফ, যেটা বাড়তে কিন্তু অনেক সময় লাগে, মানে আস্তে 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 ধীরে 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 ওপর দিকে ওঠে, ঠিক আছে, কিন্তু সেটা পড়তে কিন্তু খুব জলদি, মানে ঝট করে সেটা পড়ে যায়। এবং সারা বিশ্ব সমেত ভারতবর্ষ কিন্তু অর্থনীতির মার্কেট একদম ডাউন, মানে মন্দা চলছে, রিসেশন চলছে। এই রিসেশন একটা চেঞ্জের আকারে, চেঞ্জ সিস্টেমে কিন্তু সমাজকে প্রভাবিত করে। কীভাবে প্রভাবিত করে? ফর দ্য এক্সাম্পল, আজকে একটি ছেলে যার বয়স 21 বছর বয়স, সে যদি একটা 30,000-40,000 টাকা চাকরি পায়, তবেই সেই ছেলেটি কিন্তু একটা ফ্ল্যাট বা একখানা কিন্তু কলকাতার বুকে একটা ফ্ল্যাট কিন্তু উদ্যোগী হবে। সে কিন্তু তবেই তার বাড়ির যে ছোটো বোন আছে তাকে 50,000-1 লাখ টাকা দিয়ে একটা ট্রেনিং স্কুলে কোনো কিছু শেখার জন্য, টিচার্স ট্রেনিং বা অ্যাক্টিং বা ধরে নাও কোনো একটা ভোকেশনাল ট্রেনিং করতে সে পাঠাবে, রাইট? এবং সেই ছেলেটি যদি চাকরি না পায়, তাহলে সে ফ্ল্যাট কিনবে কেমন করে, সে মানে বোনকে পড়াবে কেমন করে? যে ফ্ল্যাট বিক্রেতা সেরকম যদি 10 জন চাকরি পায়, 10 জনকে 10টা ফ্ল্যাট যদি বিক্রি করতে পারে, সেই টাকাটা দিয়ে সে কিন্তু কী করবে, তার যে কর্মচারীদের মানিয়ে দেবে, সে সোনার দোকানে গিয়ে তার মেয়ের জন্য, বউয়ের জন্য সোনাদানা কিনবে, সে কিন্তু অন্যান্য মানে লাক্সারি খাতে সে খরচা করবে। তো এইভাবে সমাজের ইকোসিস্টেমটা চলতে থাকে। মানে সমাজের যত বর্গের লোক চাকরি পাবে, সেই চাকরির উপর ডিপেন্ড করে বাকি সমাজটা প্রভাবিত হচ্ছে। যেহেতু অর্থনীতি সম্পূর্ণ ভারতবর্ষ কেন পৃথিবীর অর্থনীতি একটা থমকে গেছে কোভিড সিচুয়েশনে, আমাদের রাজ্য, আমাদের প্রশাসন, আমাদের পশ্চিমবাংলাও কিন্তু মানে পৃথিবীর বাইরে নয়, এর প্রভাব আমাদের রাজ্যতেও কিন্তু ভয়ঙ্করভাবে পড়েছে। আর এখানে লিটারালি কোনো হাত নেই, মানে ব্যাকটেরিয়া বা মানে এটা তো মানে কেউ তো ইচ্ছা করে ছড়িয়ে দেয়নি, এটা একটা প্রকৃতির একটা তাণ্ডব যেটা আমরা ফেস করছি। এর ফলে কিন্তু এই টোটাল যে অর্থনীতির যে চাকা, সেটা কিন্তু প্রায় অলমোস্ট মানে দাঁড়িয়ে গেছে, লোকে চাকরি পাচ্ছে না। এবং যারা শপিং মলটামে চাকরি করছে, আমার পাড়ায় কয়েকজন রয়েছে, তাদের স্যালারি প্রায় অর্ধেক। আমি কদিন আগে মানে যখন মানে এখন তো শপিং মল বা মাল্টিপ্লেক্স বন্ধ হয়ে গেছে, আমি কদিন আগে মানে কয়েক মাস আগে মাল্টিপ্লেক্সে গিয়েছিলাম সিনেমা দেখার জন্য। সেখানে লিফটম্যান বলছে, স্যার আমাদের মাইনে অর্ধেক করে দেওয়া হয়েছে, 6,000 টাকা করে দেওয়া হয়েছে। মাইনে ছিল হচ্ছে 13-14 হাজার টাকা, কমে 6,000 টাকা। আমরা বলুন 6,000 টাকা কীভাবে আমি ফ্যামিলি চালাবো, রাইট? সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছিল ন্যাচারাল নিয়ম। মানে ওই শপিং মলেরাও বা কী করে টাকা দেবে, কারণ তারা শপিং মল যদি না চলে। ওকে, বোঝাতে পারছি বিষয়টা কী বলতে গেছি? কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। কিন্তু আছে মানে বলে না, নদীর পার একদিকে ভাঙলে অন্য একটা দিকে নদীর পার কিন্তু মানে গঠিত হয়। আবার বলছি টানটা, নদীর যাচ্ছে দুটো পার, এক পার ভাঙলে আরেক পারে কিন্তু চর সৃষ্টি হয়, এটা কিন্তু প্রকৃতির নিয়ম। তেমনি কিছু ইন্ডাস্ট্রি যখন ডোবে, তার জায়গায় কিন্তু কিছু অন্য ইন্ডাস্ট্রি অটোমেটিক
মানে চলে আসে বা সেগুলো কিন্তু জায়গা নিয়ে নেয়, ভ্যাকেন্ট প্লেসটা ক্রিয়েট করে নেয়। এবং এই কোভিড সিচুয়েশনে, লকডাউন সিচুয়েশনে কিন্তু এই অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোর যে করুণ দশা, যে করুণ অবস্থা, মানে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি অলমোস্ট বন্ধ, কেউ ফ্ল্যাট কিনছে না। যারা সোনার দোকানদার বা লাক্সারি প্রোডাক্ট যারা বিক্রি করে, সেখানে কিন্তু লোকে লাক্সারি প্রোডাক্ট কিনছে না। একমাত্র যারা বেসিক নিড, মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান যতটুকু দরকার সেটার পেছনে মানুষ পয়সা খরচা করছে বেশিরভাগ। তো কিছু কিছু লোকের এক্সেপশনাল কেস থাকতে পারে, কিন্তু বেশিরভাগ সমাজের কথা বলছি। তো এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মানুষ কি বলছে, কাজবাজ যেহেতু কম, বাড়িতে রয়েছে, বাড়িতে তারা সবচেয়ে বেশি কী দেখছে, তারা সবচেয়ে বেশি দেখছে কিন্তু সংবাদ মাধ্যম। খেয়াল করে দেখো, তোমার মা, তোমার বাবা, তোমার বাড়িতে যে সিনিয়র কিছু, ইভেন তুমিও বেশি করে খবর দেখছো। খবর তুমি ফোনে দেখছো, খবর তুমি টিভিতে দেখছো বা পত্রিকায় পড়ছো। তো এই খবরের সংখ্যাটাও কিন্তু যেহেতু মানে ডিমান্ড প্রচুর বেড়ে গেছে, প্রচুর পরিমাণে খবর লোকে চাইছে, তাই কিন্তু খেয়াল করে দেখো বিগত কয়েক মাসে পশ্চিমবঙ্গের বুকে নতুন নতুন কতগুলো চ্যানেল খুলেছে। ফর এক্সাম্পল, রিপাবলিক বাংলা, নাম্বার 2 TV9 বাংলা, নাম্বার 3 নিউজ ইন্ডিয়া বাংলা, রাইট। এরকম কিন্তু এগুলো বড় বড় ন্যাশনাল ব্যাকগ্রাউন্ড চ্যানেল, এগুলো কিন্তু কলকাতার বুকে তারা খুলেছে এবং বেশ কিছু অন্যান্য ন্যাশনাল চ্যানেল তারা প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গের বুকে আসবে, বিভিন্ন রাজ্যে তারা এক্সটেন্ড করবে। কারণ এই টাইমে লোকে নিউজ বেশি দেখছে, লোকে খবর বেশি দেখছে, ঘরে বসে টাইম স্পেন্ড করছে, টিভিতে, মোবাইলে খবর দেখছে। তাই যখন ভেবে দেখো, মানুষের যখন মানে অর্থনীতির নিয়ম হচ্ছে হলো কোনো কিছু ডিমান্ড যখন বাড়ে তখন সাপ্লাইটাও অটোমেটিক বাড়াতে হয়। তাই নিউজের চাহিদা, সাংবাদিকতার এই প্রফেশনের চাহিদাটা যদি বেড়ে গেছে, তো ন্যাচারালভাবে কিন্তু এই প্রফেশনে কাজের জন্য বেশি বেশি সাংবাদিক লাগবে, বেশি বেশি অ্যাঙ্কার লাগবে, বেশি বেশি স্ক্রিপ্ট রাইটার লাগবে, বেশি বেশি কিন্তু নিউজ অ্যাঙ্কার, রিপোর্টারদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি প্রয়োজন হবে। তাই যারা, এবং এই ট্রেনটা কিন্তু চলবে আগামী, আমার যতদূর অভিজ্ঞতা, আমি যতটুকু মানে পূর্ব রিসেশন 2006-07 সাল নাগাদ দেখেছিলাম যারা, তখন আমরা যেটা মনে আছে, তো এই রিসেশন ব্যাপারটা বা মানে এটা কিন্তু মানে 6-7 মাসে ওভারকাম হয় না, এটা কিন্তু চলবে আগামী বেশ কয়েক বছর, 3-4 বছর কিন্তু চলবে। এবারে এবার দেখো অর্থনীতির নিয়ম, মানে যেটা একবার নিচে নামবে সেটা আবার উঠবেও, এটা উঠবে অবশ্যই, এটা উঠবে, সারা জীবনেও থাকবে না। কিন্তু নেক্সট কটা বছর কিন্তু খুব ক্রুশিয়াল, মানে আমাদের এই টোটাল ইন্ডাস্ট্রির জন্য। অন্যান্য প্রফেশনগুলো যেখানে আরও নিচের দিকে নামবে, সেখানে কিন্তু এই প্রফেশনটা যারা শিক্ষিত ছেলে মেয়েদের জন্য কিন্তু একটা বড় সড়ো মানে সুযোগ বা অপরচুনিটিস খুলে দিচ্ছে। তাই যারা মোটামুটি স্কুল পাস করে ফেলেছো, HS দিয়ে দিয়েছো, কলেজ শেষ করছো, সেকেন্ড ইয়ারে পড়ো, ফার্স্ট ইয়ারে পড়ো বা লাস্ট ইয়ারে পাস করে ফেলেছো, বা তোমার বয়স কম, মোটামুটি আন্ডার 30, কেরিয়ারের অপশন মানে 25-26 বছর বয়স, 23 বছর বয়স, তোমার বয়স যারা কম, তুমি চাইছো কেরিয়ার অপশন কী হতে পারে, মাস কমিউনিকেশন জার্নালিজম কুড বি আ বেটার অপরচুনিটি। এবার অনেকের একটা মিসপারসেপশন রয়েছে, আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি, আমি রিপিট করে দিই, জার্নালিস্ট হতে গেলে, অ্যাঙ্কার হতে হলে জার্নালিজম নিয়ে পড়তে লাগে না, রাইট। আমি আগের ভিডিওতে বলেছি, যারা নতুন দেখছো তাদের রিপিট করে দিই। লোকের ধারণা আছে যে সাংবাদিক হতে গেলে, আমি কালকে একটা ছেলে ফোন করেছিল, স্যার শুনেছি সাংবাদিক হতে গেলে, জার্নালিস্ট হতে গেলে মাস কমিউনিকেশনে 3 বছর কলেজে পড়তে লাগে, তারপর 2 বছর মাস্টার্স করতে লাগে। বললাম, বাবু তোমাকে কে বলেছে কথাটা? কোনো সাংবাদিক বলেছে? কোনো অ্যাঙ্কার বলেছে? এটা একদম বাজে কথা। কারণ জার্নালিজম আর মাস কমিউনিকেশনে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বারাসাত স্টেট ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টদের পড়াই, রাইট। আমি নিউজ রিডিং, অ্যাঙ্কারিংয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করাই, সেই জায়গা থেকে আমি জেনে তোমাদের বলছি। এটা দরকার লাগে হচ্ছে হলো জার্নালিজম, মাস কমিউনিকেশন, যে কলেজের পড়াশোনাটা কী শেখানো, সেটা শেখানো হচ্ছিলো থিওরি, সাংবাদিকতা কী, সাংবাদিকের গুণাগুণ কী, ভ্যালু অফ নিউজ কী, নিউজ এলিমেন্ট কী, ভারতবর্ষের প্রথম সাংবাদিক কে ছিলেন, মহাত্মা গান্ধীর কন্ট্রিবিউশন কী, আনন্দবাজার পত্রিকার ইতিহাসটা কী, মানে থিওরিটিক্যাল ব্যাপারগুলো থাকে, যেটা তোমার একটা সেন্স, একটা আইডিয়া দেবে এই প্রফেশনটা, এই কাজটার সম্বন্ধে, এর ইতিহাস সম্বন্ধে আমাদের জানাবে, এর বেসিক ব্যাপারগুলো একটা আইডিয়া দেবে। বাট হাতে কলমে কাজ যারা জানতে পারে মানে তারাই কিন্তু এই ইন্ডাস্ট্রি রুল করে। মানে এবার হাতে কলমে কাজ বলতে কি, তোমাকে খবর পড়া জানতে হবে, ইউ নিড টু নো হাউ টু গো থ্রু দ্য নিউজ। তুমি কী করে নিউজ পড়বে? নমস্কার, আমি বিশাল, আপনারা দেখছেন জি 24 ঘন্টা, সবার আগে দেখে নেবে এই মুহূর্তের হেডলাইন্স, বলে কীভাবে তুমি নিউজটা পড়বে। তোমাকে জানতে হবে কীভাবে রিপোর্টিংটা করবে, কী করে তুমি একটা স্পটে দাঁড়িয়ে রিপোর্টিং করবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অমুক জায়গায়, যেখানে ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা, একটি বাস কিন্তু ধাক্কা দিয়েছে একটি সাইকেল আরোহীকে এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সে সাইকেল আরোহীর। রিপোর্টিং কীভাবে করবে তোমার জানতে হবে, কী করে অ্যাঙ্কারিং করবে। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ঘুরতে ঘুরতে আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি শৈল শহর দার্জিলিংয়ে। প্রচণ্ড বাইরে গরম, কিন্তু এই গরমে মানে কলকাতায় তুমি গরমে অনুভব করছো, কিন্তু বিলিভ মি দার্জিলিংয়ে কিন্তু এখন
টেম্পারেচার বা মানে পারদের উষ্ণতা কিন্তু যথেষ্ট কম, একদম প্রচণ্ড আরামদায়ক। এবার তোমাকে অ্যাঙ্কারিং করতে হবে, তোমাকে নিউজ লেটার স্ক্রিপ্ট লিখতে হবে, কী করে একটা প্যাকেজিং লিখতে হয়, কী করে এভিও শট লিখতে হয়, কী করে একটা অ্যাঙ্কার স্টোরি লিখতে হয়, কী করে তোমাকে একটা মানে একটা তুমি একটা সরি কী একটা ভয়েস ওভার তুমি লিখবে। ইউ মাস্ট হ্যাভ টু নো অল দিস স্টাফস, তখনই তুমি কিন্তু কাজটা পাবে। আর এগুলো কিন্তু কোনোটাই মানে কলেজ বা ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত সেভাবে কিন্তু প্র্যাকটিক্যালি ট্রেনিং করানো হয় না। সেখানে সিলেবাস অনুযায়ী পড়াশোনা করানো হয়, সেটা হচ্ছে হলো সিম্পলি তোমার থিওরিটিক্যাল উপরে, রাইট? তাই তুমি যদি ট্রেনিংগুলো একটু করে নেওয়া, গুছিয়ে নাও, কলকাতার বিভিন্ন ইনস্টিটিউশনসে এই ট্রেনিংগুলো করানো হয়ে থাকে। কী করে ট্রেনিংগুলো হয় সেগুলো জানতে হলে নিচে দেখো আমি ডেসক্রিপশনসে আমি বেশ কটা ভিডিও দিয়ে দিয়েছি, দুটো তিনটে ভিডিও আমি দিয়ে দিয়েছি, রাইট? সেই ভিডিওগুলো দেখো, এই ক্লাসেসগুলো কেমন হয়। এই ট্রেনিংটা যদি নিয়ে নাও, এই ট্রেনিংটার জন্য বেসিক ক্রাইটেরিয়া দরকার লাগে জাস্ট 10+2 উচ্চ মাধ্যমিক হলে এনাফ। কারণ তুমি যখন অডিশনে যাবে তোমার কিন্তু কোনো নিউজ চ্যানেল জিজ্ঞেস করবে না ভাই তুমি কী পাস, বাংলা নিয়ে পড়েছো, ইতিহাস নিয়ে পড়েছো, কত নাম্বার নিয়ে পাস করেছো। দে আর নট গোয়িং টু আস্ক ইউ দিস কাইন্ড অফ থিংস। তারা সিম্পল তোমাকে স্টুডিওতে নিয়ে গিয়ে খবর পড়তে বলবে, তারা সিম্পল তোমাকে অ্যাঙ্কারিং করতে বলবে, সিম্পল তোমাকে একটা স্পট রিপোর্টিং করতে বলবে, সিম্পল তোমাকে একটা পিটিআই এর ফিড বা কোনো নিউজ এজেন্সির ফিড দিয়ে বলবে এটা একটা প্যাকেজ লিখে দাও, একটা কপি লিখে দাও। তো ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্যাট থিংস। এটা প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে আসে, এটা কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু সেভাবে প্র্যাকটিক্যালি শেখানো হয় না। তো এটা খুব ছোট্ট, মানে কলকাতার বিভিন্ন অর্গানাইজেশন 4 মাস 5 মাস 6 মাসের ট্রেনিং নেয়, 6 মাসের মধ্যে কিন্তু একটা স্টুডেন্ট এনাফ রেডি হয়ে যাওয়ার সুযোগ থাকে। অনেকে আমাকে ফোনে বলে যে কী করে আমরা 4-5 মাসের মধ্যে ট্রেনিংটা কমপ্লিট করবো, এটা হয় নাকি কখনো? আমি বিশ্বাস করি এটা এমন কোনো রকিং সায়েন্স নয়, ভেরি ইজি। বেসিক টেকনিক কতগুলো জানলেই কিন্তু এনাফ হয়ে যায়। অনেকে আবার জিজ্ঞেস করছেন আমি ইংলিশ জানি না, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি কি পারবো? আরে ভাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, কলকাতার বুকে, পশ্চিমবঙ্গের বুকে বাংলাতেই কাজ হয়। তুমি মানে আমেরিকায় যাচ্ছ না কাজ করতে, কলকাতায় 90% কাজ কিন্তু বাংলায় হয়ে থাকে। তো বেঙ্গলি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। তুমি যদি ইংলিশ না জানো ভাই কিচ্ছু যায় আসে না, তুই বাংলা জানো, লিখতে পারো, বলতে পারো, দ্যাটস এনাফ। মানে আমি প্রচুর স্টুডেন্ট দেখেছি যারা কনভেন্ট থেকে, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসে ঠিকঠাক বাংলা লিখতে পারে না, বরং তারা চাকরি পায় না। তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এটাই তোমার বড় কিছু, মানে এটাই তোমায় কাজ করতে হবে, ইমপারসেপশনসগুলো দূর করো, রাইট? তো এই হচ্ছে বিষয়। তো এই একটু প্রস্তুতি যদি নিয়ে নাও তাহলে তুমি আইডিয়া পাবে প্রস্তুতি কীভাবে নেবে। তার জন্য আমি ডিসক্রিপশনে 3টে ভিডিও দিয়ে দিয়েছি, আমি ক্লাসের ভিডিও, ক্লাসরুম ভিডিও, ওই 3টে ভিডিও একটু ঝপাঝপিয়ে দেখে নাও, দেখে নিয়ে নিজের প্রস্তুতি একেবারে কিন্তু রেডি করে নাও। একটা ভালো কেরিয়ার, ভালো ফিউচার কিন্তু অপেক্ষা করছে নতুন উদ্যমী ছেলে এবং মেয়েদের জন্য। আশা করি যারা কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা করছিলে এই ভিডিওটা দেখার পর একটু হালকা অনুভব করছো, এবং যে নিচের 3টে ভিডিও, যে ক্লাসের 3টে ভিডিও বলবো, ওই 3টে ভিডিও দেখে নিলে তো মানে তুমি তো মানে আরও হালকা অনুভব করবে, আরে বাস এত সুন্দর সহজভাবে শিখে আমরা কেরিয়ার করতে পারি। তাই অপেক্ষা কিসের? গো হ্যাড উইথ ইউর কেরিয়ার অ্যান্ড রক ইউর পারফরমেন্স। চলো দেখা হয় পরে ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।